নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে পড়াবো এই যে দেখো লেখা আছে আইসোস্টেসি মানে সমস্থিতি। আগে বলে নিই, আসলে আমি যেখানেই যাই যদি পরিবেশ পাই আমি ওইখানেই ক্লাস করি। আর এর জন্য আজকে আমি এরকম জায়গায় একটা ক্লাস নিচ্ছি। তোমরা দেখছো যেখানটা ম্যাপ ট্যাপ সবই আছে, কিন্তু একটা ক্লাসরুম, হ্যাঁ, ক্লাসের সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানটা কিন্তু আছে। তো এর জন্য আমি এখানেই ক্লাসটা নিচ্ছি। তো চলো, সে যেখানে আমাদের শিখতে হবে, এটাই বড় কথা। তো কি করে আমরা জানবো সেটা দেখো। দেখো আজকে আমি কি পড়াবো, সমস্থিতি বা আইসোস্টেসি। সমস্থিতি খুবই কিন্তু একটু কঠিন মনে হয়, কিন্তু দেখবে তোমরা যখন বইয়ে পড়বে বা দেখবে যে সমস্থিতি সম্পর্কে কিন্তু একটু মনে হয় কঠিন মনে হয়, বুঝতে অসুবিধা হয়, কিন্তু আসলে না, সমস্থিতি কিন্তু খুব সহজ। এবং সমস্থিতি সম্পর্কে যদি একটু বুঝো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে একদম এটা বলতে পারবে। মোট কথা সমস্থিতির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু তোমাদের প্রয়োজন, সেই কনসেপ্টটা তোমরা আগে নাও। দেখো সমস্থিতি কি, আমি আগে বলিনি যে সমস্থিতিটা কি। দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগে যে পর্বত আছে, তারপরে মালভূমি, তারপরে কি আছে সমভূমি, তারপরে কি আছে সমুদ্র তলদেশ, এই যে পরপর দেখো সবার উপরে কি আছে, সব থেকে উঁচুকে পর্বত, তারপরে কি আছে মালভূমি, তারপরে কি আছে সমভূমি, তারপরে কে সমুদ্রপৃষ্ঠ। এই যে পরপর উচ্চতা অনুযায়ী এরা কিন্তু ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থান করেছে। এরা প্রত্যেকটা কিন্তু একটা স্তম্ভ। আমি যদি ধরি যে পর্বত একটা স্তম্ভ, মালভূমি একটা স্তম্ভ, এই সমভূমি একটা স্তম্ভ, সমুদ্র তলদেশ একটা স্তম্ভ, প্রত্যেকটা কিন্তু স্তম্ভ। তাহলে দেখো ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপগুলো, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ, এরা ভূপৃষ্ঠের উপরিভাগে একটা ভারসাম্য বজায় রেখে আছে। সবগুলো এই সবাই একটা ভারসাম্য রক্ষা করে এই ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থান করে আছে। এদের উচ্চতা কিন্তু উচ্চতা কিন্তু সবগুলো সমান না, কারো উচ্চতা বেশি, কারো উচ্চতা কম, এরকম। ওকে, এই যে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপগুলো তাদের উচ্চতার তারতম্য থাকা সত্ত্বেও নিজেদের ভারসাম্য বজায় রেখে ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে আছে, তাদের এই ভারসাম্য রক্ষা করার অবস্থাকেই বা ব্যবস্থাকেই বলা হয় সমস্থিতি বা আইসোস্টেসি। ওকে, তোমাদেরকে যদি বলে সমস্থিতি কি, তোমরা বলবে যে ভূপৃষ্ঠের উপরিভাগে পর্বত আছে, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ, এরাদের উচ্চতা বিভিন্ন, কিন্তু তবু এরা ভূপৃষ্ঠের উপরিভাগে এরা ভারসাম্য বজায় রেখে অবস্থান করে আছে। তারা যে এই যে ভারসাম্য রক্ষা করে যে ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থান করে আছে, তাকেই বলা হয় সমস্থিতি। ওকে, আশা করি সবাই বুঝেছো। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো, পর্বত সব থেকে উঁচু আর সব থেকে নিচু দিকে দেখো সমভূমি বা সমুদ্র তলদেশ, এটা কিন্তু নিচু। দেখো একটার হাইট এতটুক আর একটার হাইট ছোট, তাহলে এরকম হবে। তাহলে বাস্তবে কি, এটা অনেক উঁচু, এটা নিচু, তাহলে কি করে ভারসাম্য বজায় রাখা থাকবে? আমি উদাহরণ দিই, মনে করো একটা দাড়িপাল্লা, একটা দাড়িপাল্লার একদিকে মনে করো একটা 10 কেজি পাথর আছে, আর আরেক দিকে মনে করো 10 কেজি তুলো আছে। তাহলে হাইট কার বেশি হবে? তুলোর হাইট বেশি হবে 10 কেজি, আর পাথরের 10 কেজি হাইট কতটুকু হবে? ছোট হবে। তুমি দাড়িপাল্লা যখন দেখবে এইভাবে ধরবে, এক পাশে অনেক উঁচু আর এক পাশে নিচু, কিন্তু দুইটাই কিন্তু ব্যালেন্স, দেখো সমান হয়ে আছে, কেউ কোনো দিকে কিন্তু নড়ছে না। তাহলে এরা ব্যালেন্স করে আছে কিন্তু, এই এত উঁচু তুলো আর এখানে নিচু হলো তোমার পাথর। ওকে, মানে বাটখারা। ঠিক একই রকমভাবে দেখো ভূপৃষ্ঠের উপরই ভাগো, পর্বত উঁচু কিন্তু সমভূমি বা সমুদ্র তলদেশ নিচু, কিন্তু এরা ভারসাম্য রক্ষা করে আছে, কিন্তু কেউ কোনো দিকে টাল খাচ্ছে না। এই যে ভারসাম্য রক্ষা করা, এইটাই সমস্থিতি। ওকে, এটাই সমস্থিতি। এইবার দেখো, এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার হয় 1889 সালে, 1889। ওকে, 1889, 1889 সালে এটি একজন বৈজ্ঞানিক আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাটন এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করে। এই সমস্থিতি শব্দটি, এখানে দুটি শব্দ, একটা গ্রিক শব্দ, একটা হলো আইসোস, আর আরেকটা হলো কি বলো তো, স্ট্যাসিস। এই দুটো শব্দ। ওকে, এই দুটো শব্দ, একটা আইসোস মানে হলো সমতা, আর স্ট্যাটিস মানে হলো নিশ্চল।
এই দুটো শব্দ একসঙ্গে যুক্ত হয়ে এই আইসস্থিতি শব্দটি এসছে। মানে কি, একদম সমদান নিশ্চল, নিশ্চল সমস্থিতি, বিষয়টা এমন। কত সালে? 1889 সালে। কে? ডাটন। কি নাম? ডাটন। নিচে লিখে দিচ্ছি কিন্তু, DUTTON, ডাটন এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করে। ওনার নাম কি? ডাটন। ওকে, তাহলে সমস্থিতি কি? সমস্থিতি শব্দটা কত সালে প্রথম আসছে? 1889 সালে। কে এনেছেন? ডাটন। সমস্থিতি শব্দটা শব্দ কি সেটাও আছে। আইসোস মানে সমতা, স্ট্যাসিস মানে হলো নিশ্চল বা নিশ্চলতা, এই মিলে হলো সমস্থিতি শব্দটি পুরো। আচ্ছা, এই সমস্থিতি সম্পর্কে দুটো তথ্য আছে। হ্যাঁ, কটা তথ্য আছে? দুটো তথ্য আছে সমস্থিতি সম্পর্কে। ওকে, সমস্থিতি সম্পর্কে দুটো তথ্য আছে। আমি তথ্য দুটো তোমাদেরকে এখানটায় বলে দিচ্ছি। তথ্য দুটো কি কি আছে দেখো। একটা আছে, 1 নম্বর আছে জর্জ এইরি, বা কোনো কোনো বই পাবে ষড়যফল আকার বসিনর এরি, তো এইরকম নাম পাবে, জর্জ এরি। অ্যাকচুয়ালি ওনার ইংরেজি নাম হলো AIRY, এরি। একটা হচ্ছে এরি তথ্য, যে এইরি এই সমস্থিতি নিয়ে তিনি কি বলেছেন, ওনার তথ্যটা একটু তোমাদেরকে। এই সমস্থিতি তথ্য সম্পর্কে জর্জ এইরি উনি এই সমস্থিতি তথ্যটিকে উপস্থাপন করেছেন। তিনি 1855 সালে 1855 সালে জর্জ এইরি এই সমস্থিতি তথ্যটি উপস্থাপন করেন। এই সমস্থিতি সম্পর্কে তিনি একটা মতবাদ দেন, এই তথ্যটি উপস্থাপন করেন। কত সালে? 1855 সালে। ভাসমানতা ধর্মের উপর বেস করে, ভাসমানতা ধর্মের উপর ভিত্তি করে তিনি এই সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেন। তাহলে প্রথমে তোমরা লিখবে যে 1855 সালে জর্জ এইরি তার সমস্থিতি তথ্যটি উপস্থাপন করেন, এবং তার এই তথ্য পদার্থের ভাসমানতা ধর্মের উপর ভিত্তি করে তার এই তথ্যটি তিনি উপস্থাপন করেন। আচ্ছা, তথ্যের মূল কথা কি বলেছে? মূল কথাটা দেখো, তথ্যের মূল কথা, এটা লিখতে পারলে মোটামুটি তোমাদের সমস্থিতি সম্পর্কে কনসেপ্ট হয়ে যাবে। এবং এই তথ্যের মূল কথা কি করে, মানে খালি কনসেপ্টটা ভালো করে নাও। দেখো, এরির মতে ভূপৃষ্ঠের উপরিভাগে যে পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্র তলদেশে রয়েছে, এরা অনেকটা জলের মধ্যে ভাসমান কাঠের টুকরোর মতো। যেমন কাঠের টুকরোকে বা কোনো ভেলাকে যদি জলের উপর ভাসিয়ে দেওয়া যায়, ঠিক যেমন ভেসে থাকে, ঠিক একই রকমভাবে এই পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ এরাও ভূপৃষ্ঠের নিচে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে এরাও ভেসে আছে। তাহলে বাস সহজ কথা, কাঠের টুকরো ও ভেলার সঙ্গে জল, আর এখানটায় এই পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশের সঙ্গে অ্যাস্থনোস্ফিয়ার কম্পেয়ার করে তোমরা বলে দিলে। তাহলে কি বলবে? যে পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্র তলদেশও কাঠের টুকরা বা ভেলার মতো, ভেলা যেরকম জলের উপর ভেসে আছে, এরাও অ্যাস্থনোস্ফিয়ারের উপর সব ভেসে আছে। এইবার তিনি কি বলেন দেখো, এখন কি বলছে, উনি বলছে একই ঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতার কতগুলো কাঠের টুকরোকে, একই ঘনত্ব একই থাকবে, একই ঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতার, কোনোটা বড় কোনোটা ছোট, এরকম একই ঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতার কতগুলো কাঠের টুকরোকে তিনি জলে ভাসিয়ে দেন। জলে ভাসিয়ে দিয়ে তিনি লক্ষ্য করেন যে কাঠের টুকরোটি সব থেকে বড়, যেটা কাঠের টুকরো, বড় কাঠের টুকরোটি জলের উপরের অংশের উচ্চতা বেশি। হ্যাঁ, জলের উচ্চতা বেশি, তার নিচে অনেকটা ডুবে আছে। আবার যেটা একটু ছোট কাঠের টুকরো, সেটার উপরের অংশ অল্প, তার নিচেও অল্প ডুবে আছে। আর যেটা সব থেকে কম, তার একদম অল্প একটু উপরে ভেসে আছে, তার নিচে অল্প ডুবে আছে। হ্যাঁ, তার মানে উনি বলেছেন যে কাঠের টুকরোর উচ্চতা উপরে যত বেশি, তার নিচে তত বেশি গভীর। অর্থাৎ তিনি বলেন যে কোনো একটা জলের উপরের
কোনো একটা কাঠের টুকরো উপরের অংশের উচ্চতা বেশি, কারণ তার নিচে বেশি ডুবে আছে। আর যেটা ছোট অংশ তার উপরের অংশে অল্প একটু আছে, তার কারণ তার নিচে অল্প ডুবে আছে। তিনি এই কথাটা কিন্তু তিনি বলেন। আর তিনি বলেন এই যে কাঠের টুকরোগুলো যেগুলো জলের উপরে ভেসে আছে এগুলো অনেকটা হিমশৈলের মতো। দেখো আমি এখানে একটা চিত্র এঁকে তোমাদেরকে জাস্ট একটু দেখাই। হ্যাঁ, দেখা যাবে এইখানে। দেখো, মনে করি একটা কাঠের টুকরো, দেখো উপরে, আর এখানে আরেকটা কাঠের টুকরো দিই এখানে, আর এখানে দেখো একদম। দেখো এর উপরে এর উচ্চতা বেশি, কারণ এই বেশি নিচে ডুবে আছে। তারপরে দেখো এর উপরে একটু, তার নিচে ডুবে আছে। আর এটা দেখো উপরে অল্প একটু দেখা যাচ্ছে, তার নিচে অল্পই ডুবে আছে। তাহলে যার উচ্চতা যত বেশি সে তত বেশি নিচে ডুবে আছে। আর তিনি এটা অনেকটা বলছেন হিমশৈলের মতো। এই কাঠের টুকরোগুলোর 10/1 ভাগ, কত দেখো 10/1 ভাগ হলো জলের উপরে, আর 10/9 বাকি 9 ভাগ জলের নিচে। তাহলে তিনি বলছেন যে এটা অনেকটা কিসের মতো, হিমশৈলের মতো। আমরা জানি হিমশৈলের 1 ভাগ জলের উপরে, 9 ভাগ জলের নিচে। তাহলে এখানে বলেছেন তিনি যে জলের উপরে যে সমস্ত কাঠের টুকরোগুলো ভেসে আছে, সেই কাঠের টুকরোগুলোর উপরের অংশে যতটা ভেসে আছে তার 9 ভাগ জলে নিচে ডুবে আছে। অর্থাৎ 10/1 ভাগ হলো জলের উপরে, আর বাকি 9 ভাগ হলো জলের নিচে। তিনি কিন্তু এটা বলেন যে এটা অনেকটা হিমশৈলের মতো এই কাঠের টুকরোগুলো ভেসে আছে। একই রকমভাবে তিনি এই কাঠের টুকরোগুলোর সঙ্গে তিনি কম্পেয়ার করেছেন কি আমাদের এই ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপগুলো, যেরকম যেরকম পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ। তিনি বলেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে সবথেকে বেশি উঁচু হলো পর্বত। এই পর্বতের উপরের যতটুকু অংশ রয়েছে, যতটুকু অংশ আমরা ভূপৃষ্ঠ উপরিভাগে পর্বতের দেখতে পারি, তার 9 গুণ নিচে আছে। অর্থাৎ হিমশৈলের মতো এর যতটুকু উপরে আছে তার 9 ভাগ নিচে আছে। মালভূমি যতটুকু আমরা উপরে দেখি 10/1 ভাগ উপরে, 9 ভাগ নিচে। এইভাবে সমভূমিও 10/1 ভাগ উপরে, নিচে 9 ভাগ নিচে। সমুদ্র তলদেশ তাই। তিনি এরকমভাবে তিনি বলেন যে ভূপৃষ্ঠের উপরিভাগ বিভিন্ন ভূমিরূপগুলো যার উচ্চতা যেমন, যেই উচ্চতাগুলো রয়েছে তাদের এগুলো হিমশৈলের মতো 10/1 ভাগ জলের উপরে, এই ভূপৃষ্ঠের উপরে, 9 ভাগ হলো ভূপৃষ্ঠের নিচে অবস্থান করে আছে, অনেকটা কাঠের টুকরোর মতো। তোমরা তাহলে এই কাঠের টুকরোর সঙ্গে কম্পেয়ার করে তোমরা পর্বত, মালভূমি, সমভূমি ও সমুদ্র তলদেশকে তোমরা লিখবে। তিনি এটি প্রমাণ করার জন্য কি করেন, একটি পারদপূর্ণ পাত্রে কতগুলো একই ঘনত্বের কতগুলো লোহার দণ্ড নেন, বিভিন্ন উচ্চতার লোহার দণ্ড, একটার হাইট এক এক রকম। তিনি পারদের মধ্যে ওই লোহার দণ্ডগুলোকে ডুবিয়ে দিয়ে দেন, ভাসিয়ে দেওয়ার পরে দেখলেন যে লোহার দণ্ডটা সব থেকে বেশি বড় তার উপরে অল্প একটু ভেসে আছে, আর নিচে তার 10/1 অংশ ভেসে আছে, 9 ভাগ ডুবে আছে। তারপরে আরেকটা লোহার দণ্ড যেটা আরেকটু হাইট কম, সেটাও দেখেন তার সেম কেস, তার উপরে যতটুকু ভেসে আছে তার নিচে প্রায় 9 ভাগে ডুবে আছে। ওকে, তার একদম ছোট যেটা দেখেন যেটা সামান্য উপরে, তার যার হাইট অনুযায়ী তার উচ্চতা অনুযায়ী দেখেছেন 10/1 ভাগ উপরে আর 9 ভাগ নিচে ডুবে আছে। তিনি এই পারদপূর্ণ পাত্রে লোহাকে ডুবিয়েও তিনি পরীক্ষা করেন যে হ্যাঁ একই। তাহলে কাঠের টুকরো এবং লোহার দণ্ড, কাঠের টুকরোগুলোকে জলে ভাসিয়ে দেখেন আর লোহার দণ্ডগুলোকে পারদে ভাসিয়ে দেখেন যে একই রকম ঘটনা ঘটছে। এই থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে এরাও ঠিক একই রকম ভাবে রয়েছে, এরা অনেকটা হিমশৈলের মতো। ভূপৃষ্ঠের উপরিভাগে যতটুকু রয়েছে নিচে তার বেশি ডুবে আছে। ওকে, এই হলো এরই তথ্য। তাহলে এই তথ্যটাকে আমি একটু বলে দিই ভালো করে। এবার আমি ডিটেলস তোমাদেরকে কীভাবে তোমরা লিখবে, তোমরা এইভাবে লিখবে যে জর্জ এরি 1855 সালে তার এই তথ্যটি উপস্থাপন করেন। তার এই তথ্য ভাসমানতা ধর্মের উপর ভিত্তি করে তিনি উপস্থাপন করেন। আচ্ছা, এইবার তথ্যের মূল কথা। তিনি বলেন ভূপৃষ্ঠের উপরিভাগে যে পর্বত, মালভূমি, সমভূমি ও সমুদ্র তলদেশ রয়েছে এরা অনেকটা কাঠের টুকরো বা জলে কাঠের টুকরো বা ভেলা যেরকম ভেসে থাকে ঠিক একই রকমভাবে এই ভূমিরূপগুলো ভূপৃষ্ঠের নিচে অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভেসে আছে। তবে তিনি বলেন যে এই ভূমিরূপগুলো তিনি কতগুলো একই ঘনত্বযুক্ত কতগুলো কাঠের টুকরো নেন, নিয়ে তিনি জলে ভাসিয়ে দেখেন কাঠের টুকরোগুলোর যে উপরের অংশে যে উপরে যতটুকু অংশ ভেসে আছে তার নিচে অনেক বেশি ডুবে আছে,
তিনি অনেকটা এটা হিমশৈলের সঙ্গে কল্পনা করেছেন। তিনি বলেছেন যে এটি অনেকটা কাঠের টুকরো অনেকটা হিমশৈলের মতো। এদের 10/1 হলো জলের উপরে, আর 10/9 কি জলের নিচে ডুবে আছে। অর্থাৎ তিনি কাঠের টুকরোগুলোকে যখন জলের মধ্যে ভাসিয়ে দেন, ভাসিয়ে দিয়ে তিনি দেখেন যে জলের উপরে জল যে কাঠের টুকরো যতটা দৈর্ঘ্য তার 10/1 জলের উপরে রয়েছে আর 9 নিচে রয়েছে। তারপরের হাইটের যে কাঠের টুকরো রয়েছে তিনি সেখানে দেখেন, সেটাকে জলে ভাসিয়ে দেখেন, সেটাও একই রকমভাবে তার উচ্চতা অনুযায়ী তার 10/1 জলের উপরে আর 9 নিচে। তার থেকেও আরও যেটা কম উচ্চতার যেটা কাঠের টুকরো রয়েছে সেটাও দেখেন যে তার দৈর্ঘ্য অনুযায়ী তার 10/1 জলের উপরে 9 নিচে রয়েছে। অর্থাৎ কাঠের টুকরোগুলোকে তিনি এইভাবে তিনি জলের মধ্যে লক্ষ্য করেন। ঠিক একই রকমভাবে তিনি পারদপূর্ণ পাত্রে কতগুলো লোহার দণ্ডকে ভাসিয়ে দেন বিভিন্ন উচ্চতা। লোহার দণ্ডগুলোকে তিনি ভাসিয়ে দিয়ে দেখেন যে যেটা সব থেকে বড় দৈর্ঘ্যের লোহা সেটাও দেখেন যে এই লোহার দণ্ডটি পারদের উপরের যেই অংশটা পারদের উপরের অংশে যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যের যদি আমি টোটাল 10 ধরি লোহার দণ্ডটাকে, তার 10/1 দেখেছেন পারদের উপরে আছে আর 9 নিচে ডুবে আছে। ঠিক একই রকমভাবে আরেকটা লোহার দণ্ডকে নিয়েছেন, তা এইটার থেকে একটু কম হাইটের উচ্চতার, সেটাকেও তিনি জলে ডুবিয়ে দেখেন যে তার দৈর্ঘ্য যতটুকু রয়েছে তার 10/1 পারদের উপরে রয়েছে, 9 নিচে রয়েছে। তার থেকে আরও কম উচ্চতার আরেকটা লোহার দণ্ড নিয়েছেন, সেটাকেও তিনি পারদের মধ্যে ডুবিয়ে দেখেন যে তার যে দৈর্ঘ্য তার 10/1 পারদের উপরে রয়েছে, 9 নিচে ডুবে আছে। অর্থাৎ তিনি জলের মধ্যে কাঠের টুকরোগুলোকে এবং পারদের মধ্যে লোহার দণ্ডগুলোকে একই ঘনত্বযুক্ত এই লোহার দণ্ড কাঠের দণ্ডগুলোকে তিনি ভাসিয়ে তিনি একই জিনিস লক্ষ্য করেছেন হিমশৈলের মতো। 10/1 জলের উপরে আর 9 জলের নিচে অবস্থান করে আছে। তিনি তার এই দুটো পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্র তলদেশ, এরাও তাদের উচ্চতা অনুযায়ী বা দৈর্ঘ্য অনুযায়ী এরা ভূপৃষ্ঠের মধ্যে অবস্থান করেছেন। তিনি ভূপৃষ্ঠকে এগুলো তিনি বলেন যে এরাও ভাসমানতা ধর্মের উপর বেস করে এরা সব ভূপৃষ্ঠ উপরিভাগে এরা ভেসে আছে। অর্থাৎ তিনি বলেন যে পর্বত সব থেকে বেশি উঁচু, অর্থাৎ আমরা মাটির উপরে পর্বতের যে অংশটা যতটুকু অংশ দেখতে পারি এটা অনেকটা হিমশৈলের মতো। এর টোটাল দৈর্ঘ্যের 10/1 এই ভূপৃষ্ঠের উপরে আছে আর 9 নিচে আছে। মালভূমিও তিনি দেখেন যে মালভূমির যে উচ্চতা আমরা ভূপৃষ্ঠের উপরিভাগে দেখতে পারি তার 10/1 হলো মালভূমির উপরে রয়েছে আর তার 9 নিচে রয়েছে। সমভূমিকেও তিনি বলেন যে সমভূমির টোটাল দৈর্ঘ্য যতটা রয়েছে তার আমরা 10/1 দেখি ভূপৃষ্ঠের উপরে রয়েছে আর 9 নিচে রয়েছে। সমুদ্র তলদেশ সেটারও যে যত হাইট তার 10/1 আমরা দেখতে পারি উপরে রয়েছে আর 9 নিচে রয়েছে। তিনি এইভাবে কাঠের টুকরো এবং লোহার দণ্ডকে পরীক্ষা করে তিনি এই সিদ্ধান্তে আসেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে এই যে ভূমিরূপগুলো রয়েছে এরাও সেই উচ্চতায় অবস্থান করে আছে। এটাই হলো এই তথ্যের মূল কথা। তোমরা এইভাবে কম্পেয়ার করে তোমরা কিন্তু তথ্যটাকে লিখে ফেলতে পারো। তবে হ্যাঁ, এই তথ্যের একটু সমালোচনা হয়েছে। আমি সমালোচনা একটু তোমাদেরকে বলে দিই। সমালোচনা ভীষণ প্রয়োজন। কোনো তথ্য লিখলে সমালোচনা লেখা ভীষণ প্রয়োজন, কারণ এই তথ্য সম্পর্কে কে কী বলেছেন সেটা একটু আমাদের জানা প্রয়োজন। দেখো, সেই সময় 1855 সালে যখন জর্জ ডেইলি এই সমস্ত তথ্যটি উপস্থাপন করেন তখন কিন্তু বিজ্ঞানী মহলে একদম ভীষণ সাড়া ফেলে দেয় যে দারুণ তথ্য, এই ভীষণ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু পরবর্তী সময়ে এই তথ্যের একটু সমালোচনা হয়েছে। কি সমালোচনা হয়েছে দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে। যে তিনি বলেছেন যে তার এই তথ্যের সমালোচনা প্রদান করেন। তিনি বলেছেন যে ভূপৃষ্ঠের উপরিভাগে রয়েছে 10/1 আর নিচে রয়েছে কত 9 যে ভাসমানতা ধর্মের উপর বেস করে, যেটা তিনি হিমশৈলের সঙ্গে কল্পনা করেছেন কাঠের টুকরো আর লোহার দণ্ডের সঙ্গে। তিনি বলছেন যে হিমালয় পর্বতের তাহলে দেখো হিমালয় পর্বতের উচ্চতা কত? হিমালয় পর্বতের টোটাল যে সর্বোচ্চ শৃঙ্গ তার মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা কত? 8,848 মিটার। কত? 8,848 মিটার এর উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে আমরা এটা দেখতে পারি 8,848 মিটার। তাহলে এর নিচে কত রয়েছে? তাহলে ভূপৃষ্ঠের নিচে কত রয়েছে? 9 উপরে কি? উপরে 1 তাহলে 8,848 মিটার। তার নিচে কত রয়েছে? তাহলে 9 তাহলে 8,848 মিটার ইন্টু 9, তাই তো? তাহলে নিচে কত? এত রয়েছে। তো এইটা আমি যদি ধরি তাহলে কত? 79,632 এরকম হবে।
সামথিং 79,632 মিটার। তাহলে দেখো, তাহলে সেই সময় সমালোচিত হয়েছে যে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে কোনো ভূমিরূপের যতটুকু অংশ ভূপৃষ্ঠের উপরিভাগে রয়েছে তার 9 ভাগ নিচে রয়েছে হিমশৈলের মতো। তাহলে হিমালয় পর্বতের ভূপৃষ্ঠের উপরিভাগের সর্বোচ্চ উচ্চতর 8,848 মিটার। তাহলে তলদেশে রয়েছে 8,848 × 9, অর্থাৎ 79,632 মিটার, মানে 79 কিলোমিটার নিচে রয়েছে। তা কখনোই সম্ভব নয়, কারণ এই গভীরতায় প্রচণ্ড উষ্ণতায় এগুলো সব গলে যাবে। অর্থাৎ উনি যা বলেছেন সেটা ঠিক নয়। হ্যাঁ, এটা কিন্তু সমালোচিত কিন্তু সেই সময় ক্রিটিসাইজ হয়েছে সেই সময়টায়। তাহলে তোমরা এই হিমালয় পর্বতের যে আমি তুলনাটা দিলাম সেটা তোমরা নিয়ে এসে সমালোচনা করবে যে হ্যাঁ, যেটা বলেছেন এটা অনেকটাই তাহলে ঠিক না। উপরে যদি হিমালয় পর্বতে যতটুকু আমরা দেখি যে 8,848 মিটার, 8,848 মিটার যেটা আমরা উপরিভাগে দেখি, তাহলে তার তথ্য অনুসারে তার নিচে রয়েছে আরও 9 গুণ। তাহলে 8,848 × 9, তাহলে প্রায় 79,632 মিটার হচ্ছে। তাহলে এত নিচে গভীরে থাকা সম্ভব নয়, কারণ এত তুমি গভীরে এরা সব প্রচণ্ড উষ্ণতা কি গলে যাবে। তাহলে অর্থাৎ উনি যা বলেছেন সেটা ঠিক নয়। এইভাবে তোমরা শেষে একটু সমালোচনা লিখে দিবে। এই হলো পুরো জর্জ থিওরির তথ্য।